নমস্কার, গল্পের কোলাহলের 104 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছে অর্ণব, আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। অর্ণবের সাথে এই ঘটনাটি ঘটেছিল একটি লিফটের ভেতর, আর সেখানে অর্ণব কনফ্রন্ট করেছিল দুটো এন্টিটির সাথে। সেখানে কি কি ঘটেছিল অর্ণবের সাথে আর কোথায় ঘটেছিল জানতে হলে শুনতে হবে আজকের পুরো এপিসোডটা। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের মেল আইডি আর ফেসবুক পেজ ইনবক্সেরও লিঙ্ক, সেখানেও তোমরা গল্প পাঠাতে পারো। আর আজকের ঘটনা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। আর কোথা থেকে তোমরা শুনছো এই ঘটনাগুলো সেটাও জানাতে পারো। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি এবার সরাসরি ঘটনায়। অর্ণব যেমনভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমাদের মেল আইডিতে, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের এপিসোড 104। হ্যালো দাদা, আমার নাম অর্ণব। আজকে যে ঘটনাটা এই চ্যানেলে লিখে পাঠাচ্ছি সকল শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য, সেটা আমার জীবনের এক রাতের ঘটনা। আমি প্রথম যে অফিসে চাকরি পেয়েছিলাম সেখানে এই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনা ঘটার পর আমি সেই প্রাইভেট কোম্পানি ছেড়ে এখন অন্য একটা কোম্পানিতে চাকরি করি। 3 বছর মতো হলো সেই ঘটনাটা ঘটে গেছে। অফিসের অ্যাড্রেসটা আমি গোপন রাখছি, তবে আমার সেই অফিসটা ছিল অনেকটা জায়গা জুড়ে, বিশাল বড় একটা বিল্ডিং। প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট, প্রচুর লোক সেখানে চাকরি করত। আমি যে ডিপার্টমেন্টে কাজ করতাম মূলত সেই ডিপার্টমেন্টের সহকর্মীদের সঙ্গেই আমার ভালো আলাপ পরিচয় গড়ে উঠেছিল। এমনকি কিছু জনের সাথে বেশ ভালো রকমের বন্ধুত্ব হয়েছিল। তবে বাকি ফ্লোরের সারা অফিসের অত মানুষকে আমি ঠিকভাবে চিনতামই না। কাজের প্রয়োজনে কারোর সাথে একটু আদ্র সেভাবে কথা হলেও সেরকম বন্ধুত্বটা ছিল না। তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদের মুখটুকুও ঠিকভাবে আমি চিনতাম না। এই কারণেই সেদিন রাতের ঘটনাটা আমার কাছে আরও অদ্ভুত হয়ে দাঁড়িয়েছিল। দিনটা শুরু হয়েছিল একেবারে বাকি দিনগুলোর মতো, সাধারণ অফিসের দিন হিসেবে। তখনও আমি জানতাম না যে সেদিন রাতে আমার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। একেবারে প্রথম থেকেই আমি সবটা লিখছি। আমার এক দাদার বিয়ের উপলক্ষে আমি অফিস থেকে টানা 4 দিনের জন্য ছুটি নিয়েছিলাম। বাড়িতে দাদার বিয়ে, তাই অনেক দায়িত্ব ছিল। ছুটি নিতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। চোখের নিমেষে বিয়েবাড়ির দিনগুলো আনন্দে হই হুল্লোড় করতে করতে কেটে গেল। ছুটি কাটিয়ে পরের দিন অফিসের জন্য ঘুম থেকে উঠে রেডি হচ্ছি, আর মনে মনে ভাবছি আবার সেই পুরনো রুটিনে ফিরতে হবে। তাড়াতাড়ি অফিসের পোশাক পরে আমি তৈরি হয়ে হালকা জলখাবার খেয়ে মায়ের গোছানো অফিসের ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বাস ধরে অফিসে পৌঁছলাম যখন, তখন ঘড়িতে দেখি 11টা বাজে। অফিসের সামনে এসে দেখি অনেক অফিস কর্মীরা ভেতরে ঢুকছে। কারা আবার ভেতরেই দাঁড়িয়ে কথা বলছে, হয়তো কোনো জরুরি আলোচনা সারছিল। গেট দিয়ে ভেতরে ঢুকে আমি রোজ দেখা করতাম সিকিউরিটি গার্ডের সাথে। লোকটি ভালোই বয়স্ক, শুধুমাত্র একটু উপার্জন হবে বলে সারা দিন অফিসের গেটের সামনে বসে থাকত। তার সাথে প্রথম থেকেই আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এখনো অবধি মাঝে মধ্যে কথাও হয়। সেদিনও আমি গেট দিয়ে ঢুকে তাকে দেখে হাসলাম। সেও হেসে জানতে চাইল যে আমি কেমন আছি, দাদার বিয়ের জন্য নেওয়া ছুটি আমার কেমন কাটলো। আমিও হেসে তার সব কথার উত্তর দিলাম। জানালাম যে বেশ ভালোই কেটেছে, আবার অনেক ধকলও গেছে। এই বলে হেসে আমি ভেতরে ঢুকলাম। সামনের লবিতে তখন বেশ ভালোই ভিড়।
লিফটের কাছে যেতে দেখলাম সেখানে অনেকেই অপেক্ষা করছে উপরে যাওয়ার জন্য। লিফট আসতে অনেকে নামলো, ফাঁকা হতে আবার তারপর অনেকে উঠে গেল। আমি গিয়ে তারপর লিফটের বাটনটা টিপলাম। কিছুক্ষণ পর আবার লিফট নামলো, আমি ঢুকলাম, তার সাথে আরো অনেকেই উঠল। অফিসের লিফটটা অটোমেটিক ছিল, দরজা পুরোই বন্ধ হয়ে যেত। তারপর নিজের ফ্লোরে নেমে সেখানে পরিচিত সব লোকেদের দেখে বেশ হেসে গুড মর্নিং উইশ করে আমি নিজের ডিপার্টমেন্টের কেবিনে ঢুকে গেলাম। সেখানে সবাই আমাকে দেখে বেশ খুশি হলো। কলিগ বন্ধুরা জানতে চাইল কেমন মজা করলাম বিয়ে বাড়িতে। আমিও ব্যাগটা নিজের ডেস্কে রেখে সব গল্পগুলো বললাম। হাসাহাসিও হলো অনেক। বললাম মজা শেষ, এবার সাজা শুরু। গল্প শেষ করে যে যার কাজে তারপর মন দিলাম। এতদিন পরে অফিসে এসেছি। এমনি বসের সাথে টুকটাক কাজের বিষয় বাড়িতে থাকাকালীন কথা হতো। শুরুতেই আগের পেন্ডিং কাজগুলো আমি গুছিয়ে নিলাম। তারপর যে কাজগুলো শেষ দিনে আমি পুরো করতে পারিনি সেগুলো এক এক করে আমি করা শেষ করলাম। বসকে তারপর আমি আমার সব কাজের রিপোর্ট দিলাম। তারপর বস সেদিনের আবার অনেক নতুন কাজ পাঠালো। দুপুরের লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে আমরা অনেকে একসাথে গেলাম। সেখানে গিয়ে দেখি ক্যান্টিন মোটামুটি ভর্তি। খেতে খেতে আমি লক্ষ্য করলাম আশেপাশের টেবিলগুলোতে সবাই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। অন্য দিনের মতো হাসি ঠাট্টা নেই, বরং সবার মুখ বেশ গম্ভীর। আমি সাথে থাকা কলিগদের জিজ্ঞাসা করলাম যে কিছু কি হয়েছে। তাদের মধ্যেই একজন বলল যে আমার ছুটির মধ্যেই ওই অফিসের একটি ছেলে মারা গেছে, সেই নিয়েই আলোচনা চলছে। কেউ বলছে ছেলেটার মৃত্যুটা খুবই অস্বাভাবিক, আবার কেউ বলছে সেটা হয়তো অন্য কিছুর জন্য। পুলিশ এটা নিয়ে অনেক তদন্ত করছে। আমার বিষয়টা ভারী অস্বাভাবিক লাগে। ছেলেটি অফিসের কাজ শেষ করে সেদিন একটু রাত করেই বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরেই হঠাৎ কি হয় কেউ জানে না, এমনকি তার বাড়ির লোকও জানে না। শুধু ওনারা বলেছিলেন যে অফিস থেকে ফিরে তাদের ছেলে খুব চুপচাপ ছিল, কি যেন ভাবছিল। তারপর দরজা বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বাড়ির লোক দরজা খুলে ভেতরে ঢুকে দেখে বিছানার ওপর তার নিথর দেহটা পড়ে আছে। ছেলেটি একদম সুস্থ ছিল, এরকম মৃত্যুর কোনো কারণ ছিল না, আর শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। বিষয়টা শুনে আমারও একটু অদ্ভুত লাগলো। আমরা তারপর খাবার শেষ করে আবার নিজেদের কাজের জায়গায় ফিরে গেলাম। বিকেলের দিকে কাজের চাপটা আরও বাড়ল। একটার পর একটা নতুন ফাইল আসতে থাকলো মেলে। সেই রিপোর্টগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়লাম। বস অনেকই কাজ দিয়েছিল, যা সেদিন রাতের মধ্যেই আমাকে সাবমিট করতে হতো। আর সব কাজ অফিসেই আমায় শেষ করতে হতো, কারণ তখন আমার ল্যাপটপ ছিল না, আর ফোনে অত কিছু কাজ হবেও না। তখন ঘড়িতে 8টা বাজে। অফিসের বেশিরভাগ লোক সব নিজেদের কাজ মিটিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে শুরু করলো। 9টা নাগাদ আমার ডিপার্টমেন্টের কলিগরা আমার কাছে এসে বলল যে সবাই বেরিয়ে যাচ্ছে, তারাও এবার বেরোবে। আমি জানালাম তাদের যে আমায় তখন অফিসে কিছুক্ষণ থাকতে হবে, কাজগুলো শেষ করেই আমি বেরোতে পারবো। সেটা শুনে তারা বেরিয়ে গেল। কম্পিউটারে কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। বুঝতে পারলাম যে অফিস অনেকই ফাঁকা হয়ে গেছে, বোধহয় সবাই বেরিয়ে গেছে। কাঁচের দরজার বাইরে করিডোরে আগের মতো মানুষের আনাগোনা আর নেই। টেবিলের ওপর ফোনটা হঠাৎ বেজে উঠল। দেখলাম সিকিউরিটি গার্ড ফোন করেছে। ফোনটা ধরলাম। উনি জানতে চাইলেন যে কতক্ষণ বাকি, এবার তাকে অফিস বন্ধ করতে হবে। অত রাত অবধি অফিস খুলে রাখার নিয়ম নেই, 9:30টার মধ্যেই বন্ধ করতে হয়, আর সেখানে তখন 10টা বেজে চলে গেছে। আমি বললাম যে হয়ে এসেছে, এবার সব গুছিয়ে বেরোবো। সে ফোনটা রেখে দিল। তারপর
কম্পিউটার বন্ধ করে সমস্ত ফাইল গুছিয়ে রেখে ব্যাগটা নিয়ে রুমের সব আলো আমি অফ করি। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি সব ফাঁকা, শুধু লম্বা করিডোরে লাইটগুলো জ্বলছে। এত বড় বিল্ডিংয়ে সারাদিন এত লোক থাকে, সেটা যে রাতে কতটা ফাঁকা হয়ে যায় সেদিন আমি বুঝতে পারলাম। গাটা একটু ছমছম করে উঠল। হাফ বিল্ডিংয়ের লাইট তখন অফ হয়ে গেছে। চারপাশটা দেখে আমি হেঁটে লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। লিফট তখন দেখলাম গ্রাউন্ড ফ্লোরে। বাটনটা টিপতেই লিফট উঠতে শুরু করলো। গ্রাউন্ড ফ্লোর থেকে 7th ফ্লোরে লিফট আসতে যতক্ষণ সময় লাগলো তার মাঝখানে আমি ওই তলায় একা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার মন অন্য কথা বলছিল। আমি ছাড়াও মনে হচ্ছিল যেন ওখানে আরও কেউ আছে। আমি ঘুরে তাকালাম। সত্যি মনে হলো কেউ যেন সরে গিয়ে আমার ওই অফিসের ঘরে ঢুকে গেল। আমি এগিয়ে দেখলাম দরজা তো আমি লক করেছি, ঢুকতে তো কেউ পারবে না। দেখলাম কোথাও কেউ নেই। ইতিমধ্যে লিফটটা এসে গেল। লিফটের দরজা খুলতেই আমি ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের সুইচটা টিপলাম। লিফট নিচে নামতে শুরু করলো। তখন দেখলাম 5 তলার বাটনটা জ্বলে উঠল। মনে মনে ভাবলাম তাহলে ওই ফ্লোরে আমার মতোই হয়তো কেউ কাজ করছিল। লিফট থামলো 5 তলায়, বন্ধ দরজাটা খুলল। কিন্তু সেই ফ্লোরে দেখলাম কেউ নেই। সামনের করিডোরে হালকা আলো জ্বলছে, বাকি সব অন্ধকার চারিদিক। আমি ভাবলাম যে হয়তো লিফটের বাটনটা টিপেছিল সে অন্ধকারে একা না দাঁড়িয়ে সিঁড়ি দিয়েই নেমে গেছে। লিফটের দরজাটা বন্ধ করার জন্য বাটনটা টিপলাম। দরজা বন্ধ হতে যাচ্ছে, দেখলাম কেউ একজন পা দিয়ে দরজাটা আটকালো। দরজাটা তারপর আবার পুরোটা খুলে যায়। একজন আমার বয়সী ছেলে অফিসের ফর্মাল পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে লিফটের মধ্যে ঢুকলো। আমি দরজার দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। সে আমার পাশ দিয়ে গিয়ে আমার পেছনে দাঁড়ালো। দরজাটা তারপর বন্ধ হতেই লিফট নিচের দিকে নামতে শুরু করে। হঠাৎ দেখলাম 8th ফ্লোরের বাটনটা জ্বলছে, কিন্তু ওখানে তো কেউ ছিল না। আমি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কাজের জন্য আজকে অনেকেই এই অফিসে রয়ে গেছে নাকি? এই কথার কোনো উত্তর এলো না। তবে আমি শুনলাম সে আমার কানের কাছে এসে বলছে, সেদিন রাতে কি হয়েছিল তুমি কি সেটা জানো? খুব সাবধান। আমার চোখ বড় বড় হয়ে গেল। কথাটা শুনেই আমি পেছনে তাকাতে দেখি লিফটের মধ্যে আমি একা দাঁড়িয়ে, কেউ কোথাও নেই। ছেলেটা যেন কোথায় উধাও হয়ে গেছে। আমি খেয়াল করলাম লিফটটা ওপর দিকে উঠছে। 8th ফ্লোরে না গিয়ে 7th ফ্লোরে গিয়ে দরজাটা খুলে গেল। সেই ফ্লোরের অন্ধকারটা যেন আরেকটু বেড়ে গেছে। আমি দরজাটা বন্ধ করার জন্য কতবার বাটনটা টিপছি, কিন্তু কিছুতেই দরজাটা বন্ধ হচ্ছে না। যেন ইচ্ছে করে কেউ আটকে রাখতে চাইছে আমাকে ওই ফ্লোরে। এবার আমার সত্যি ভয় করতে শুরু করলো। চীনা অফিস যেন মুহূর্তের মধ্যে অচেনা হয়ে উঠল। পকেট থেকে তাড়াতাড়ি ফোনটা বার করে সিকিউরিটি গার্ডকে ফোন করব ভাবলাম, কিন্তু কি অদ্ভুত, ফোনটা অফ হয়ে গেছে, চার্জ শেষ। অথচ আমি যখন শেষ ফোনের স্ক্রিনটা দেখেছিলাম তখন ফোনে 50% চার্জ ছিল। আবার আমি ফোনটা পকেটে ঢুকিয়ে লিফটের বাটনটা টিপলাম। ঠিক তখনই মনে হলো করিডোরে কেউ আছে। বুটের শব্দ। কেউ হেঁটে লিফটের দিকে আসছে। তখনও কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি। নিমেষের মধ্যে দরজার সামনে এসে দাঁড়ালো একজন ব্যক্তি, সারা শরীর কালো কাপড়ে ঢাকা। আমি চমকে উঠলাম। সে লিফটের মধ্যে ঢুকতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমি ভয় ভয় কোনো রকমে দাঁড়িয়ে রইলাম লিফটের মধ্যে। হঠাৎ লোকটি আমার পিঠে নিজের হাতটা রাখল। তারপর পরিষ্কার অনুভব করলাম তার হাতে বড় বড় নখ আছে, যা দিয়ে সে আমার পিঠে আঁকি বুকি কাটছে। তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভয়
করছে? লিফটটা যেন নিচে নামছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি গ্রাউন্ড ফ্লোরের বাটনটা টিপতে যাব, এমন সময় আমার হাতটা চেপে ধরলো ওই লোকটি। হাতের দিকে তাকাতে দেখলাম সেটা একটি লোমশ কালো হাত, যেন কোনো প্রাচীন পিশাচের হাত। আমায় কিছুতেই সে বাটন টিপতে দেবে না। তারপর আচমকা আমার গলাটা টিপে ধরলো। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল দমটা এক্ষুনি বেরিয়ে যাবে। চোখ বড় বড় হয়ে গিয়ে জিভ বেরিয়ে আসছিল আমার। হাজার চেষ্টা করেও আমি কিছুতেই তাকে ছাড়াতে পারছিলাম না, আর না পারছিলাম তার মুখটা দেখতে। কোনো রকমে আঙুলটা দিয়ে টিপলাম লিফটের বাটনটা। তারপর লিফটটা গিয়ে থামলো গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের দরজাটা খুলতেই সঙ্গে সঙ্গে সেই মূর্তিটি মিলিয়ে গেল। আমি কোনো রকমে লিফট থেকে বেরোই। সিকিউরিটি গার্ড আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে, আমায় ধরে বসায় একটি চেয়ারে। আমায় বলে যে রাত 10টা থেকে 11টা অবধি সে ওখানে বসে অপেক্ষা করছে আমার জন্য। আমার মাথায় এলো 1 ঘন্টা ধরে আমি লিফটে ছিলাম। আমি ওনাকে লিফটের পুরো ঘটনাটা তারপর বলি। সেদিন কোনো রকমে বাড়ি ফিরে আসি আমি। রাতে কিছুতেই আমার ঘুম হয় না, সমানে মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরে রয়েছে। কোনো রকমে রাতটা কাটিয়ে পরের দিন অফিসে গিয়ে গার্ডকে বলি সিসিটিভি চেক করতে, যে ফ্লোরে লিফটটা থেমেছিল। আমি দেখলাম 7th ফ্লোর থেকে আমি লিফটে উঠেছি। 5th ফ্লোরে লিফটটা থেমেছে, কিন্তু কাউকে সেখানে উঠতে দেখা যাচ্ছে না। লিফটের দরজা নিজের মতো বন্ধ হয়ে যায়। তারপর আবার লিফটটা 7th ফ্লোরে যায়, কিন্তু সেখানে সব অন্ধকার। তারপর গ্রাউন্ডে আসতে আমি আবার বেরোই। সিসিটিভির ড্রাইভে ওই 1 ঘন্টার ফুটেজটাই পুরো মিসিং, আর কাউকে দেখাও গেল না উঠতে। এটা কোনো ভুল ঘটনা নয়, আমি সত্যিই ওই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। গার্ডকে ওই ছেলেটার বর্ণনা দেওয়ার পর আমি জানতে পেরেছিলাম ওই ছেলেটি সেই ছেলে যে হঠাৎ করে মারা গেছিল কিছুদিন আগে। আমি পুরো বিষয়টা নিয়ে খুব চিন্তায় ছিলাম। সেদিন আমিও হয়তো বেঁচে ফিরতাম না। আজও আমার ছেলেটার কথা মনে পড়ে। তাহলে অফিসের ভেতরে কালিগরা যেটা বলছিল সেটা কি তাহলে সত্যি? ওই ছেলেটার মৃত্যুটা সত্যিই অস্বাভাবিক ছিল। হয়তো সে আমাকে কোনো রহস্যের কথা জানাতে চেয়েছিল, তার মৃত্যুর রহস্য। আর ওই লোকটি কে তারও কোনো উত্তর দিতে পারেনি কেউ। এরপর আমি কিছুদিনের মধ্যেই ওই অফিসটি ছেড়ে দিই, কারণ ওই জায়গাটা আমার জন্য খুব অস্বস্তিকর হয়ে উঠছিল। আর 8টার মধ্যেই সবাই অফিস থেকে বেরিয়ে যেত। আমি এখন জানি না ওই অফিসের লিফটের ভেতর এখনো সেই ঘটনা ঘটে চলেছে কিনা। অনেক ধন্যবাদ অর্ণব আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। আর অনেক ভাগ্যর জোরে তুমি বেঁচে ফিরেছ। সত্যি ওই ছেলেটির প্রেত তোমাকে হয়তো বাঁচিয়েছিল। আর আমার যতদূর মনে হয় ওই লিফটের ভেতর এমন কেউ আছে যা প্রেত বা আত্মা নয়, সে কোনো জিন বা পিশাচ, যার ওই লোমশ হাতটা তুমি দেখেছিলে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।